আসসালামু আলাইকুম, কি অবস্থা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। বাংলা অনশট জগন্নাথ বিশ্ববিদ্যালয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয় এ, বেশ কয়েক বছর পরে এবার আলাদা পরীক্ষা নিচ্ছে। সেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন প্যাটার্ন এবং সেই রিলেটেড অল্প কিছু প্রশ্ন এবং সেই প্রশ্ন রিলেটেড আশেপাশে অনেকগুলো তথ্য নিয়ে বাংলার আমরা হাজির হয়েছি যথারীতি। আশা করি তোমরা সব কিছু ঠিকমতো দেখছো, শুনছো, সব ঠিকঠাক আছে। খাতা কলম নিয়ে বসবা, রিলেটেড তথ্যগুলো লিখবা। আমরা বেশ কিছু তথ্য যা পারি এবং পারি না, জানি এবং জানি না, সেগুলো লিখব, বোঝার চেষ্টা করব এবং মনে রাখার চেষ্টা করব। আশা করি এই তথ্যগুলো তোমাদের কাজে লাগবে। তো ওয়ালাইকুম আসসালাম। একজন যদি লেখো যে সব ঠিকঠাক আছে, তাহলে খাতা কলম নিয়ে সবাই বসে যাও। আমরা আজকে গতকালের থেকেও অল্প সময় নেব, তবে আমরা বিস্তারিত বেশ কিছু প্রশ্ন সলভ করব। সব ঠিকঠাক থাকলে আমরা শুরু করি। সালাম কালাম সবাই করতেছে, সব ঠিকঠাক আছে এরকম কোনো মেসেজ এখনো পর্যন্ত? জি স্যার, সব ক্লিয়ার আছে, ফাইন। তাহলে আমরা শুরু করি। প্রথম প্রশ্ন, কাঁথা কম্বলটা চুবিয়ে রাখি জলে কি জানি কি হয়। আমরা জানি যে আমাদের পাঠ্য মাসে গল্পে এখানে তৎকালীন সমাজ, রক্ষণশীল সমাজের বুকে নারী হয়ে নিজেদের পেশা বজায় রেখে নিজেদের জীবিকা নির্বাহ করার একটা সংগ্রাম পরিচালনা করা, সাথে আরও একজন পরজীবী, তার মানে আরও একজন আত্মীয় বাইরের লোক, তাকে প্রতিকূল সমাজের হাত থেকে রক্ষা করা, রক্ষণশীল সমাজ থেকে, পুরুষতান্ত্রিক সমাজ থেকে রক্ষা করা, তার জীবনের নিশ্চয়তা এবং নিজেদের জীবিকা নির্বাহের যে কঠিন সংগ্রাম, নারী হয়েও পুরুষদের মতো নৌকো চালনা, সবজির ব্যবসা করা, এই যে কঠিন সংগ্রামের জীবন আমরা জানি যে মাসিভিশি গল্পে ফুটে উঠেছে। সেই মাসিভিশি গল্পের বেশ কিছু প্রশ্ন সলভ করলে তোমরা দেখবা যে উক্তিটি কে করেছেন, মাসি নাকি পিসি, এই টাইপের প্রশ্ন আসে। তো আমরা গল্প যদি ভালো করে পড়ি তাইলে এই প্রশ্নটা আমরা সহজেই পারবো। আমরা জানি যে মাসিপিসি গল্পের শেষের দিকে তাদের উপরে গোকুল এবং গোকুলের বাহিনী যে আক্রমণ করে, সে আক্রমণ থেকে তারা চিৎকার করে নিজেদেরকে রেহাই করে, পাড়াপড়শিও অনেকে চলে আসে। আক্রমণের পরে তারা অনিশ্চয়তা বোধ করে, তারা ভাবে যে এর পরেও হয়তো আক্রমণ হইতে পারে, এরপরে এমন হইতে পারে যে তাদের বাড়িতে আগুন ধরায় দিতে পারে। এই কারণে সেই আগুনের হাত থেকে রক্ষার জন্যে কাঁথা কম্বল পানিতে চুবিয়ে রাখতে চায় তারা। কি করতে পারি, এই দুইজন আলোচনা করে, মাসি এবং পিসি। আমরা ঠিক ওই জায়গায় কি আলোচনা হয়েছে সেই জায়গায় একটু দেখার চেষ্টা করি। মাসি বলতেছে, জানো বেআইন, ওরা ফের ঘুরে আসবে, মন বলছে, এত সহজে ছাড়বে কি? এটা মাসির কথা, বলছে এত সহজে ছাড়বে কি? তখন পিসি বলতেছে, তাই ভাবছিলাম মেয়েটাকে কুটুমবাড়ি সরিয়ে দেওয়ায় সোনাদের ঘরে মাঝরাতে আগুন ধরিয়েছিল সেবার। তাহলে মাঝরাতে আগুন ধরে দিয়েছিল কাদের বাড়ি? সোনাদের ঘরে। খানিক চুপচাপ ভাবে দুইজন। মাসি বলে সজাগ রইতে হবে রাতটা। তাহলে মাসি বলে সজাগ রইতে হবে রাতটা, সজাগ রইতে হবে রাতটা, এই কথাটা মাসি বলেছিল। তার প্রতি উত্তরে পিসি বলে, তাই ভালো, কাঁথা কম্বলটা চুবিয়ে রাখি জলে কি জানি কি হয়। তাহলে এই উক্তিটি কার উক্তি? এই উক্তিটি পিসির উক্তি। তাহলে গল্প ভালো করে পড়লে কোনটি মাসির উক্তি, কোনটি পিসির উক্তি, এটা আমরা পারার কথা, এটা আমাদেরকে পারতেই হবে। এবার এটা আমাদের পারার কথা, এটা আমাদেরকে পারতেই হবে। টেলিগ্রামে এটার লিঙ্ক চলে যাবে, তোমরা চিন্তা করো না। জয়নাল বলতেছে, স্যার রামদা কই? বেটা রামদা তো ক্লাসে আনার জন্যে, ক্লাসে রামদা ব্যবহার করার জন্য না। স্মরণ শব্দের শুদ্ধ উচ্চারণ, আমরা এই প্রশ্নটার উত্তর কোনটা হবে, কেন হয়েছে সেটা জানবো। সাথে সাথে এই ম ফলা থাকলে যে উচ্চারণ হয়, ম ফলা উচ্চারণের কিছু নিয়ম আমরা শিখে ফেলবো এই প্রশ্নের সাথে সাথে। আমরা প্রথমে দেখি এটার উত্তর কি। স্মরণ শব্দ, আমরা যদি স্মৃতি শব্দটি লিখি, আমরা যদি শ্মশান শব্দটি লিখি, আমরা যদি স্মরণ শব্দটি লিখি, তাহলে আমরা দেখতে পাই যে ময়ের কোনো উচ্চারণ হচ্ছে না। তো এ থেকে আমরা জানতে পারি এক নম্বর নিয়ম, সেটা হচ্ছে
মফলা শব্দের শুরুতে থাকলে ওই ময়ের উচ্চারণ হয় না। আমরা জানি বফলার ক্ষেত্রেও একই কথা, শব্দের শুরুতে বফলা, কোনো বর্ণের সাথে বফলা বা মফলা থাকলে ব এবং ম এর উচ্চারণ হয় না। বয়ের ক্ষেত্রে এবং ময়ের ক্ষেত্রে পার্থক্য হচ্ছে ম যেহেতু উঠে যাচ্ছে উচ্চারণ হচ্ছে না, ম নাসিক্য ধ্বনি, এ কারণে ওখানে চন্দ্রবিন্দু হবে। তাহলে এখানে স্মরণ, আমরা তো স্মরণ বলি না, আমরা স্মরণ বলি, এটা ঠিক আছে। এই স্মরণ রয় ওকার নেই, এই জন্য এটা হচ্ছে না। স্মরণ এটা হইতে পারে, এটা হইতে পারে, পার্থক্য হচ্ছে এখানে চন্দ্রবিন্দু আছে, মফলা উঠে যাবে। ম কে আমরা জানি ম একটা নাসিক্য বর্ণ, এর উচ্চারণকে বলা হয় নাসিক্য ধ্বনি। যদি নাসিক্য ধ্বনি উঠে যায় তাহলে চন্দ্রবিন্দু দিতে হয়, এখানে চন্দ্রবিন্দু নেই, এই জন্য এটা উত্তর হচ্ছে না। তাহলে উত্তর হচ্ছে এটা স্মরণ। তালব্যস্য চন্দ্রবিন্দু রয় ওকার দন্তান্ন হস্চিহ্ন। আমরা জানি শেষে মূর্ধন্য আছে, তারপরে দন্তান্ন লিখতে হবে, আমরা কারণ জানি ন এর উচ্চারণ দুটাই একই, এই জন্য দন্তান্ন লিখলে হয় স্মরণ। এখন 1 নম্বর নিয়ম কি শিখলাম আমরা? মফলা শব্দের শুরুতে থাকলে ময়ের উচ্চারণ হয় না। 2 নম্বর নিয়ম, শব্দের মাঝখানে থাকলে ময়ের উচ্চারণ কি হয়, আর শব্দের শেষে মফলা থাকলে কি হয়, একটু তোমরা লিখবে, আমি দেখতে চাই। আমি একটা বলেছি, শব্দের শুরুতে বর্ণের সাথে মফলা থাকলে ময়ের উচ্চারণ হয় না, ম উঠে যায় এই কারণে চন্দ্রবিন্দু দিতে হয়। শব্দের মাঝখানে এবং শব্দের শেষে মফলা থাকলে কি করতে হয়, একটু লেখো তো তোমরা। শব্দের মাঝখানে, এ শব্দের মাঝখানে এবং শব্দের শেষে মফলা থাকলে ময়ের উচ্চারণ কি হয়? আমি উদাহরণ দিচ্ছি, তোমরা নিয়ম লিখতে থাকো। আমি শব্দের মাঝখানে উদাহরণ দেই। আমরা যদি বিস্ময় শব্দটি লিখি তাহলে এরকম লিখতে হয়, বানান উচ্চারণ কি হবে। শব্দের শেষে থাকলে কি হয় সেটা দেখি। আমি যদি আত্ম শব্দটি লিখি তাহলে এর উচ্চারণ কি হবে, বিস্ময় এবং আত্ম এই শব্দ দুইটির উচ্চারণ কি হবে আমি জিজ্ঞেস করেছি। শব্দের মাঝখানে এবং শব্দের শেষে মফলা থাকলে উচ্চারণ কি হবে, এখনো পর্যন্ত আমি কোনো উত্তরও পাই নাই। আমি উদাহরণ দিয়েছি, উদাহরণ থেকে একটু লেখার চেষ্টা করো। শব্দের মাঝখানে এবং শব্দের শেষে মফলা থাকলে উচ্চারণ কি হবে? আশরাফুল ইসলাম প্রথমে লিখেছে দ্বিত্ব হবে, তার মানে শব্দের মাঝখানে যদি মফলা থাকে যে বর্ণের সাথে থাকবে সেই বর্ণ দ্বিত্ব হবে, ম কিন্তু দ্বিত্ব হবে না। তার মানে এখানে স আছে, স এর উচ্চারণ আমরা জানি তালব্য স লিখতে হয়। তাহলে বিস্ময় এটার উচ্চারণ, মফলা উঠে গেছে, বিস্ময়, যেহেতু মফলা উঠে গেছে চন্দ্রবিন্দু হবে, বিস্ময়। বিস্ময় আমরা বলি না, বিস্ময় বলি। এটার উচ্চারণ কি হবে তাহলে আকার দিলে, আত্মা নাকি আত্মা? আত্মা, মফলা উঠে গেছে তাই চন্দ্রবিন্দু হবে। চন্দ্রবিন্দু হবে স্বরধ্বনির সাথে, চন্দ্রবিন্দু হবে স্বরধ্বনির সাথে। এখানে হচ্ছে না কিন্তু, বিস্ময়, এখানে যে অয়ের উচ্চারণ তার সাথে, আত্মা আয়ের উচ্চারণ তার সাথে চন্দ্রবিন্দু। তার মানে মফলা তয়ের সাথে ছিল, ত দুইটা হয়েছে। তাহলে আমরা দেখলাম মফলা শব্দের শুরুতে থাকলে উচ্চারণ হয় না, মা উঠে যাবে চন্দ্রবিন্দু হবে, মাঝখানে এবং শেষে থাকলে যে বর্ণের সাথে থাকে ওই বর্ণ দ্বিত্ব হবে। মফলার উচ্চারণে আরও একটা নিয়ম বলো, মফলার উচ্চারণ আরও একটা নিয়ম বলো। কিছু বর্ণের সাথে মফলা যুক্ত হইলে ময়ের উচ্চারণ হবে, সেই বর্ণগুলো কি কি? কয়েকটা বর্ণ আছে যে বর্ণের সাথে মফলা লেগে থাকলে ময়ের উচ্চারণ হবে, সেই বর্ণগুলো কি কি? আত্মা, ফাইন, লিখেছে অনেকে। মাঝে থাকলে দ্বিত্ব হয়, এক থাকলে অনুচ্চারিত থাকলে, প্রথমে থাকলে অনুচ্চারিত হয়, ফাইন। আমি যেটা বলেছি সেটা হচ্ছে কিছু বর্ণ আছে যে বর্ণের সাথে মফলা যুক্ত থাকলে, ম লেগে থাকলে ওই ময়ের উচ্চারণ ময়ের মতো হবে, মানে ম উচ্চারিত হবে, ম উচ্চারিত হবে। এমডি তর্জয়, তর্জয় যেটা লিখেছে ওটা ঠিক হয়নি। আশরাফুল ইসলাম ঠিক লিখেছে গ উমো ট, খাম্বা না, গ উমো ট, গুড। যেরকম আমি যদি লিখি এই শব্দটি তাহলে উচ্চারণ লিখতে হবে যুগ ম, এই যে গয়ের সাথে ম যুক্ত থাকলে ময়ের উচ্চারণ হবে। আমি যদি লিখি এই রকম তাহলে উচ্চারণ হবে গুলম, তার মানে লয়ের সাথে ম আছে, উচ্চারিত হবে। আমি যদি লিখি এই রকম তাহলে এখানেও ময়ের উচ্চারণ হবে কেমন, জন্ম।
তার মানে আমরা দেখতে পাচ্ছি গয়ের সাথে, লয়ের সাথে, নয়ের সাথে, উময়ের সাথে বাংময়। আমরা যদি এরকম লিখি তাহলে উচ্চারণ হয় বাং ময়। যে এখানে উমর সাথে ম আছে, তাহলে ময় উচ্চারণ হবে। তাহলে নয়ের সাথে, লয়ের সাথে, গয়ের সাথে, তারপরে উময়ের সাথে মফলা যুক্ত থাকলে ময়ের উচ্চারণ হবে, ম এর মতো উচ্চারিত হবে। ময়ের সাথেও তাই, সম্মান, সম্মান। গুড। মাহফুজ হাসান শ্রাবণ আর একটা নিয়ম লিখেছে, এর পরের নিয়ম যেটা আমি যেতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যুক্ত ব্যঞ্জনের সাথে যদি মফলা যুক্ত থাকে তাহলে সেখানে ময়ের উচ্চারণ হবে না। যেরকম আমরা যদি লক্ষণ, লক্ষ্মণ থেকে যেটা লক্ষণ আছে সেই উচ্চারণে যদি আমরা যাই, এখানে ক্ষীয়র সাথে মফলা আছে, এই ময়ের উচ্চারণ হবে না। যুক্ত ব্যঞ্জন ক্ষীয়, যুক্ত ব্যঞ্জনের সাথে মফলা যুক্ত হইলে ময়ের উচ্চারণ হয় না। তাহলে ময়ের উচ্চারণের বেশ কিছু নিয়ম আমরা শিখলাম। ইন্টারমিডিয়েটের রিটেন ব্যাকরণ সেটাও জানা হইল, আরও কিছু শব্দের উচ্চারণ জানা হইল। এই প্রশ্নের উত্তর সমাধান হইল। 3 নম্বর প্রশ্নে আমরা যাই, কোনটি ভিন্নাত্মক শব্দ? কোনটি ভিন্নাত্মক শব্দ? আমরা জানি বৈশ্যনর এই শব্দের অর্থ হচ্ছে আগুন। বৈশ্যনর মানে হচ্ছে আগুন। পাবক শব্দের অর্থ জানি আমরা আগুন, কিন্তু পাবকের মতো আরেকটা শব্দ আছে পবন। যদি পবন লিখি তখন তার অর্থ দাঁড়ায় বাতাস। কৃষাণু শব্দের অর্থ হচ্ছে আগুন, বৈশ্যনর মানে আগুন, পাবক শব্দের অর্থ আগুন। আর প্রবঞ্জন, প্রবঞ্জন শব্দের অর্থ ভিন্ন। এটাই উত্তর। প্রবঞ্জন মানে কি একটু দেখতে চাই। কৃষাণু মানে আগুন, মেনশন দেয়ার কেউ না, এইসব তোমার লেখা দরকার নেই, ক্লাস করো, লেখো। আমি বলতেছি উত্তর হবে প্রবঞ্জন, ময়ের সাথে ম উচ্চারিত হবে। স্যার দামা এটা কই, দামা এটা কই মানে বুঝি নাই। তাহলে যেটা বলতেছি সেটা হচ্ছে প্রবঞ্জন উত্তর হবে 3টা, ওইটা ভিন্নার্থক। প্রবঞ্জন শব্দের অর্থ কি? ওটা তো ভিন্নার্থক মানলাম। প্রবঞ্জন শব্দের অর্থ কি? প্রবঞ্জন শব্দের অর্থ এখনো পর্যন্ত কেউ লেখে নাই। প্রবঞ্জন শব্দের অর্থ কি একটু দেখতে চাই। প্রবঞ্জন শব্দের অর্থ এখনো পর্যন্ত বাতাস। আশরাফুল, বাতাস, বাতাস লিখছে কিন্তু তালব্যস্যা লিখছো। বাতাসের উচ্চারণে তালব্যস্যা, কিন্তু বাতাস বানান লিখতে হলে দন্তস্যা লিখতে হয়। বাতাস শব্দের আরও 2-3টা সমর্থক শব্দ একটু লেখো তো। 3টা সমর্থক শব্দ আমরা শিখি। একটু পরে একটা প্রশ্ন আছে বাতাস শব্দের আরও কিছু সমর্থক শব্দ আমরা জানবো। বাতাস শব্দের আরও কয়েকটা সমর্থক শব্দ দেখি। বাতাস মানে বায়ু, বাতাস মানে হচ্ছে এই যে লিখলাম পবন, বাতাস মানে হচ্ছে হাওয়া, বাতাস মানে প্রবঞ্জন, বাতাস মানে অনিল। একজন লিখছে বাতাস শব্দের সমর্থক শব্দ রেবেকা বিদ্যুৎ। কেমনে বিদ্যুৎ কেমনে? গুড। তাহলে আমরা বাতাস শব্দের আরো কিছু সমর্থক তোমরা লিখতে থাকো। এটা পবন, দন্তান্ন। হ্যাঁ, কোনটি নিত্য সমাসের উদাহরণ? লালচে, লাল রঙের লালচে। প্রভাত, এটা হচ্ছে প্রাদি সমাসের উদাহরণ। অধর্ম, ধর্ম নেই যার, এটা নন বহুব্রীহি। বেহায়া, হায়া নেই যার, এটাও নন বহুব্রীহি। এই 2টা নন বহুব্রীহি। প্রভাত হচ্ছে প্রাদি সমাস, আর লালচে প্রায় লাল, লাল রঙের, এটা নিত্য সমাসের উদাহরণ। নিত্য সমাসের আরও 2-1টা উদাহরণ দেখি বলো তো। নিত্য সমাস, নিত্য সমাস সাধিত শব্দ আমরা আরও 2টা শব্দ, মোট 3টা শব্দ শিখব। নিত্য সমাস সাধিত আরও 3টা শব্দ আমরা শিখব। নিত্য সমাস, এখনো পবনে আছো তোমরা। লালচে, প্রভাত, প্রাদি সমাস, অধর্ম আর বেহায়া নন বহুব্রীহি সমাস। আমরা এখানে দেখেছি নিত্য সমাসের উদাহরণ হচ্ছে লালচে। তো নিত্য সমাসের আরও 2-1টা উদাহরণ একটু দেখতে চাই। নিত্য সমাস সাধিত শব্দ আরও 3টা উদাহরণ আমরা দেখব, পড়ব, এর পরে প্রশ্নে যাব। নিত্য সমাস আমরা জানি যে ব্যাসবাক্য যেরকম ছোট আবদ্ধ থাকে, সমাসবদ্ধ থাকে, সমস্ত পদটাও এরকম আবদ্ধ, আলাদা শব্দ ব্যবহার করে, বাইরের শব্দ ব্যবহার করে ব্যাসবাক্য করার প্রয়োজন হয় না। সেটাই হচ্ছে নিত্য সমাস। জিশান বলছে চুলাচুলি, না, এটা ব্যতে আর বহুব্রীহি। কানাকানি,
চুলাচুলি এটা ব্যতিহার বহুব্রী। আমি প্রশ্ন করেছি নিত্য সমাসের উদাহরণ, আরও 3টা নিত্য সমাসের উদাহরণ। কি ব্যাপার, নিত্য সমাসের উদাহরণ পারছো না কেন তোমরা? নিত্য সমাস তো খুব কমন একটা প্রশ্ন, অনেকেই পারার কথা। এই একজন লিখেছে, রেবেকা লিখেছে গ্রামান্তর, অন্য গ্রাম, গ্রামান্তর। ফাইন, এটা নিত্য সমাসের উদাহরণ। আর অন্য গ্রাম, গ্রামান্তর, ওয়ালাইকুম আসসালাম আনাস। যুগান্তর, গ্রামান্তর, কেবল দর্শন, দর্শন মাত্র, কেবল দর্শন, দর্শন মাত্র, এটা নিত্য সমাসের উদাহরণ। আমি একটা দেখলাম দেশান্তর, গ্রামান্তর, যুগান্তর, এই যে গুড, দেশান্তর, গ্রামান্তর, যুগান্তর, এইগুলো নিত্য সমাসের উদাহরণ। ফাইন, তাহলে আমরা নিত্য সমাসের আরো 2-1টা উদাহরণ শিখলাম। এর পরের প্রশ্নে যাই, প্রশ্ন নাম্বার 5। মানব কল্যাণ অলৌকিক কিছু নয়, বাক্যের শেষে নয় বা নাবাচক কিছু থাকলে এই ধরনের বাক্যকে বলা হয় নেতিবাচক বাক্য। মানব কল্যাণ অলৌকিক কিছু নয়, নেগেটিভ সেন্টেন্স, অ্যাফার্মেটিভ না, নেগেটিভ সেন্টেন্স, নেতিবাচক বাক্য। বলেছে এই বাক্যের অস্তিবাচক রূপ, অস্তিবাচক রূপ মানে হচ্ছে অ্যাফার্মেটিভ রূপ, মানে হ্যাঁবোধক বাক্য বানাতে হবে। এই অলৌকিক বাক্যটাকে, অলৌকিক কিছু নয় এটাকে হ্যাঁবোধক বাক্য বানাইতে হবে। মানব কল্যাণ অলৌকিক কিছু একটা, মানব কল্যাণ অলৌকিক কিছু নয়, তাহলে অলৌকিক কিছু একটা বলে এটা মিথ্যা কথা বলা হবে। এইটা এইটা এবং এটা যেটা উত্তর হবে এটা সেন্স সেম রাখতে হবে, মিনিং সেম রাখতে হবে, তাহলে এটা উত্তর হইতেছে না। মানব কল্যাণ লৌকিক কিছু নয়, এখানেও শেষে নয় আছে, এখানে নয় আছে, দুইটাই নেতিবাচক, তাহলে এটাও নেতিবাচক হচ্ছে না, আমাকে অস্তিবাচকে নিতে হবে। মানব কল্যাণ লৌকিক কিছু, অলৌকিক কিছু নয়, আমরা নয় এবং এখানে অলৌকিক হয়ে গেছে, অলৌকিক হবে, নয় এবং অবাদ দিলে লৌকিক কিছু, মানব কল্যাণ লৌকিক কিছু, তাহলে এটা উত্তর মনে হচ্ছে হবে। মানব কল্যাণ অলৌকিক কিছু, অলৌকিক কিছু নয় কি আবার অলৌকিক কিছু বলা যাবে? এটা উত্তর হচ্ছে না। 3 নম্বরটা খুবই সহজ প্রশ্ন, বাক্যের রূপান্তর অস্তিবাচক থেকে নেতিবাচক বাক্য প্রশ্ন এসেছে। কত টাকার বিনিময়ে মোহাম্মদী বেগ সিরাজউদ্দৌলাকে হত্যা করেন? এটা খুবই সহজ প্রশ্ন, কমন প্রশ্ন, বিগত বছরে প্রায়ই আসা প্রশ্ন, এবং বিগত বছরে প্রায়ই আসা প্রশ্ন, এবং দেখবা এবারও কোনো না কোনো জায়গায় তোমাদের ভর্তি পরীক্ষায় এই প্রশ্ন থাকবে। খুব কমন প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, এরকম কিছু গদবাদ প্রশ্ন থাকে। 10,000 এর টাকার বিনিময়ে সিরাজউদ্দৌলাকে হত্যা করেছিল। লাল সালু উপন্যাসে ধলা মিয়া কে? লাল সালু উপন্যাসের ধলা মিয়া হচ্ছে তানু বিবির বড় ভাই। আমরা জানি লাল সালু উপন্যাস শুরুর আগে বিভিন্ন চরিত্র সম্পর্কে বিভিন্ন কথা লেখা আছে, চরিত্র বিশ্লেষণ করা আছে। তোমরা উপন্যাসের ওই চরিত্র বিশ্লেষণ মজিদ সম্পর্কে, খালেক ব্যাপারী সম্পর্কে, রহিমা সম্পর্কে, জমিলা সম্পর্কে, প্রধান চরিত্র ছাড়াও অপ্রধান প্রধান চরিত্র যতগুলো আছে, আটকার চরিত্র সম্পর্কে বিভিন্ন চরিত্রের বিশ্লেষণ টুকটাক ছোটোখাটো লেখা আছে। এই জায়গাটা গুরুত্বপূর্ণ, পড়া জরুরি, ওখান থেকে এমসিকিউ আসে। আমরা তানু বিবি সম্পর্কে কি লেখা আছে, লাল সালু উপন্যাসের ধলা মিয়া সম্পর্কে কি লেখা আছে দেখি। প্রথমে ধলা মিয়া হচ্ছে তানু বিবির বড় ভাই, এটা একটা বিষয়। বোকা কিসিমের মানুষ ধলা মিয়া, কিছুটা বোকা কিসিমের মানুষ। বনজামাইয়ের ভাত এতই মিঠা লাগে যে নড়ার নাম করে না সে। বছর শেষ হয় কিন্তু বনজামাইয়ের বাসায় থাকে। ব্যাপারীর সামনে কথা বলতে সে অস্বস্তি বোধ করে, ব্যাপারী খালেক ব্যাপারীর সামনে সে কথা বলতে অস্বস্তি বোধ করে। সবসময় পালাই পালাই ভাব থাকে কিন্তু যায় না, সবসময় পালাই পালাই ভাব থাকে, তার সামনে অস্বস্তি প্রকাশ করে ব্যাপারীর সামনে। এই ধলা মিয়াকে কোনো 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 জায়গায় পরগাছা মুরব্বী বলে পরিচিত। ধলা মিয়া উপন্যাসে পরগাছা মুরব্বী নামে পরিচিত। এটা একটা ইম্পর্টেন্ট তথ্য যে লাল সালু উপন্যাসে পরগাছা মুরব্বী নামে পরিচিত কে, সেটা হচ্ছে এই ধলা মিয়া। খালেক ব্যাপারী তারা কি করে, খালেক ব্যাপারী তাকে আওয়ালপুরের পীরের কাছে পানি পড়া আনার জন্য পাঠায়, সে মজিদের কাছে সব বলে দেয়। এই তার ধলা মিয়া, সে মজিদের কাছে সব বলে দিছে, মজিদকে ঘুষ দেওয়ার প্রস্তাব করে। বুড়োর মতন সেও ঢ্যাঙ্গা লম্বা মানুষ, ঢ্যাঙ্গা লম্বা মানুষকে ধলা মিয়া। পালাই পালাই ভাব থাকে কার? ধলাই মিয়ার, ধলা মিয়ার। পরগাছা মুরব্বীকে ধলা মিয়া, তানু বিবির বড় ভাইকে ধলা মিয়া, বোকা কিসিমের মালিককে মানুষকে, বোকা কিসিমের মানুষকে ধলা মিয়া। তাহলে আমরা
এই চরিত্র বিশ্লেষণ করে এতে বুঝি বোকাকার পানি পড়াকার কাছ থেকে নালা কলমা জানামিয়া। দেখো তোমরা পড়তেছো, ইম্পর্টেন্ট তথ্য ব্যাখ্যা করছে, কমেন্টে গিয়ে এই উল্টোপাল্টা কেন করো? এই জন্যে আমরা আমাদের পেইড ব্যাচের ক্লাসগুলো জুমে নেই। এটা আমাদের পেইড ব্যাচের এই ক্লাস, আমরা এই ক্লাস শেষের সাথে সাথে ওদের ওয়েবসাইটে এই ক্লাস আপলোড করে দেব এবং ইউটিউবের লিঙ্ক ওদেরকে দিয়ে দেব। আমরা আমাদের স্টুডেন্টদেরকে, পেইড ব্যাচের যারা, তাদেরকে ইন্সপায়ার করি যে তুমি ফেসবুকে না আসো। যদি নিজেকে মোটিভেট করে নিজেকে কন্ট্রোল না করা যায়, ফেসবুকে আসলে টাইম নষ্ট হয়। এই যে তোমরা বারবার তোমাদেরকে বলে, আমরা তো অন্যদিকে তোমাদেরকে নিয়ে যাই না, তো যেটা প্রয়োজন সেই রিলেটেড কথাবার্তা বললেই তো হয়। অন্য কথা নিয়ে তোমরা কেন ব্যস্ত হয়ে যাও? কিন্তু মেয়ের বয়স যে 15, তাই শুনিয়া মামার মন ভার হইল, বাক্যটি দেখো এখানে কিন্তু আছে। কিন্তু দেখে মনে হইতে পারে কিন্তু থাকলে তো যৌগিক বাক্য হয়, কিন্তু এখানকার কিন্তুতে কিন্তু একটা কিন্তু আছে। এখানকার কিন্তু কিন্তু সংযোজক বা বিয়োজক অব্যয়, যেটাকে আমরা সমুচ্চয় অব্যয় বলি, সমুচ্চয় অব্যয় হিসেবে ব্যবহৃত হয় নাই। কিন্তু মেয়ের বয়স যে 15, এই বাক্যের এখানে পর্যন্ত যদি আমরা থেমে যাই, মেয়ের বয়স যে 15, এখানে যে আছে এবং এখানে কমা আছে, এখানে যদি আমরা থেমে যাই দেখি বাক্যটা শেষ হয় নাই, একটা আশ্রিত খণ্ড বাক্য। তাই শুনিয়া মামার বোন ভার হইল। তাহলে বাক্যের একটা অংশ আর একটা অংশের উপরে ডিপেন্ড করছে, নির্ভর করছে। এই ধরনের বাক্যকে বলা হয় জটিল বা মিশ্র বাক্য, যদিও কিন্তু আছে এখানে। আশা করি এই বাক্যটি জটিল বা মিশ্র বাক্য কেন হইল, কেমনে হইল, এটা আমরা বুঝতে পেরেছি। পরের প্রশ্নে যাই, তুর্কি নাচন মানে কি? একবারে এলোমেলো অবস্থা, হেলে দুলে একবারে এলোমেলো বেকায়দার মতো করে শরীরের অঙ্গভঙ্গি করে নাচা, এই ধরনের নাচাকে বলা হয় তুর্কি নাচন। এটাকে বলা হয় হুলস্থুল অবস্থা। হুলস্থুল অবস্থাকে বাগধারায় তুর্কি নাচন বলে। 10 নম্বর, আমি উত্তর বায়ু মলয় অনিল উদাস পূরবী হাওয়া, এই বাক্যে, বিদ্রোহী কবিতার এই বাক্যে বাতাস শব্দের প্রতিশব্দ আছে 4টা। 4টা প্রতিশব্দ কোথায় কোথায় আছে আমরা দেখি। আমাদের বলেছে বাতাস শব্দের প্রতিশব্দ, তাহলে বায়ু মানে বাতাস, এটা আমরা জানি। অনিল মানে বাতাস, এটা আমরা জানি। হাওয়া মানে বাতাস, এটা আমরা জানি। পূরবী মানে হচ্ছে সন্ধ্যায় গান গাওয়া হয়, সন্ধ্যায় গাওয়া হয় এমন রাগিনী বা গানকে বলা হয় পূরবী। আর একটা বায়ু বা বাতাস শব্দের সমর্থক শব্দ আছে, সরাসরি বাতাস না, কিন্তু বাতাস শব্দের সমর্থক হিসেবে ধরা যায়, সেটা হচ্ছে এই মলয়। এখন মলয় সম্পর্কে একটু আমরা জানি। মলয় পর্বত দক্ষিণ বায়ুর উৎপত্তি স্থল, এই মলয় পর্বতমালা বলে এটাকে, দক্ষিণ বায়ুর উৎপত্তি স্থল, মালাবার দেশ বলা হয় এটাকে। মলয় শব্দের আরও একটা অর্থ হচ্ছে স্নিগ্ধ দক্ষিণ বায়ু। মলয় পর্বত থেকে প্রবাহিত বায়ুকে বলা হয় মলয়। মলয় পর্বত থেকে প্রবাহিত বায়ু বা দক্ষিণ বায়ুকে বলা হয় মলয়। এই জন্যে দক্ষিণ বায়ু, দক্ষিণ দিক থেকে আসা বাতাস বা বায়ু, এই কারণে মলয় বাতাস শব্দের একটা সমর্থক শব্দ। তাহলে বায়ু আমরা পেলাম কি কি? তাহলে বায়ু, মলয়, অনিল আর হাওয়া, এই 4টা হচ্ছে বাতাস শব্দের সমর্থক শব্দ। এখানে আছে, আমাদেরকে দেখাতে হবে বাতাস শব্দের সমর্থক শব্দ কোনগুলো। আশা করি আমরা এটা বুঝতে পেরেছি। অভিধানে কোন শব্দটি আগে থাকবে? এখানে যে শব্দগুলো আছে, কোন শব্দটা অভিধানে আমরা আগে পাবো? দেখো, ন, 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 সবগুলোতে শুরুর বর্ণ হচ্ছে দন্তান্ন। এখানে নয়ের সাথে আছে এ, এখানে নয়ের সাথে আছে দীর্ঘ ই, এখানে নয়ের সাথে আছে রি, এখানে নয়ের সাথে আছে রি। অ, আ, হ্রস্ব ই, দীর্ঘ ই, হ্রস্ব ই, দীর্ঘ ই, রি, এ, ওই, ও। তাহলে আমরা স্বরবর্ণ যখন পড়ি তখন অ, আ, হ্রস্ব ই, দীর্ঘ ই, হ্রস্ব দীর্ঘ, তারপরে হলো রি, শেষে এ, ওই, ও, ও। এটা হচ্ছে বর্ণের ক্রম। এই বর্ণের ক্রম যদি হয় তাহলে আমরা 1 নম্বরে কোনটা পাবো? এই 4টার মধ্যে রি এর আগে দীর্ঘই এ, রি এর পরে হচ্ছে এ, আর দীর্ঘই হচ্ছে আগে। তাইলে আমরা এই 4টা শব্দের মধ্যে অভিধানে নীলিমা আগে পাবো। নীলিমা সিরিয়াল হচ্ছে 1 নম্বর। 2 নম্বর সিরিয়াল কি? এ, তো এর আগে তো রি, তার মানে 2 নম্বর সিরিয়ালে রি থাকবে। তাহলে রি তো এখানে 2টা আছে,
এই দুইটা আছে, এই দুইটার মধ্যে কোনটা আগে দেখি। এখানে নৃশংস এই পর্যন্ত দেখো সেম আছে, এখানে এই পর্যন্ত আছে দেখো সেম, অতিরিক্ত তা যুক্ত হয়েছে। তাহলে এখানে নৃশংস শেষে আর কিছুই নাই, এখানে নৃশংসের পরে তা রইছে, তাইলে এই নৃশংস তা অবশ্যই তার আগে আমরা নৃশংস পাবো। তার মানে অভিধানে এই 4টা সিরিয়ালের মধ্যে 2 নম্বরে থাকবে নৃশংস, 3 নম্বরে থাকবে নৃশংসতা, আর 4 নম্বরে থাকবে নেশা। তাহলে এই 4টা শব্দ আমরা যদি অভিধানে খুঁজি, তাহলে আমরা নীলিমা আগে পাবো, তারপরে নৃশংস, তারপরে নৃশংসতা এবং পরে নেশা। আবিধানিক শব্দ দিয়ে তোমাদের বহুত ক্লাস, বহুত বিশ্লেষণ হয়েছে। আশা করি তোমরা এটা সহজে পেরেছো, যদিও এই প্রশ্নটা বেশ সহজ একটা প্রশ্ন। কোন শব্দটির প্রয়োগ শুদ্ধ? আমরা জানি বৈশিষ্ট্য ইটসেলফ একটা নাউন, তাহলে তা যুক্ত করে আর বিশেষ্য করা লাগবে না, এটা ভুল। সুন্দরতা এরকম শব্দ হইতে পারে না। আধিক্য একটা নাউন যুক্ত করে তা বিশেষ্য করা লাগবে না, এটা ভুল, এটাও ভুল। সুন্দরতা এটা ঠিক আছে, এটার আর একটা রূপ হচ্ছে সৌন্দর্য। সৌন্দর্য এই যে বিউটি, যে এটা নাউন, এই সৌন্দর্য যে বিউটি নাউন, এর আর একটা নাউন হচ্ছে সুন্দরতা, সৌন্দর্যের একটা শব্দ। তার মানে এখানে সুন্দরতাটা ঠিক আছে, বাকি 3টা ঠিক নাই। পরবর্তী প্রশ্ন, খোকা শব্দটি কোন শব্দ? খোকা একটা দেশি শব্দ। দেশি শব্দের আর এক নাম আমরা কি জানি? দেশি শব্দের আর এক নাম আমরা জানি খাঁটি বাংলা শব্দ। শব্দের উৎস অনুযায়ী খোকা খাঁটি বাংলা শব্দ, দেশি শব্দ। আমরা আরও 3টা দেশি শব্দ জানবো, আরও 3টা দেশি শব্দ আমি চাই যে তোমরা লিখবা। 3টা দেশি শব্দ, 3টা দেশি শব্দ দেখতে চাই। দেখো আমরা ক্লাসটা তো পড়ার মতো করে করব। আমরা লিখছি, পড়ছি, নোট করছি, আরও 3টা দেশি শব্দ শিখব। তাহলে দেশি শব্দ রিলেটেড প্রশ্ন যেন আসলে আমি কমন পাই এমন 3টা শব্দ তোমরা বলো। মানে ক্লাস করা মানেই শুধু এসে হাই হাই করলাম, কমেন্ট করলাম, উল্টোপাল্টা লিখলাম, বিষয়টা এরকম না। ক্লাস করা মানেই আমি বেশ কিছু তথ্য জানলাম, শিখলাম, যেটা আমার ভবিষ্যতে কাজে লাগবে। তাহলে আমি আরও কয়েকটা দেশি শব্দ দেখতে চাই, এখনো পর্যন্ত কেউ লেখে নাই, আরও কয়েকটা দেশি শব্দ দেখতে চাই। অনেকে নতুন যুক্ত হচ্ছে, অনেকে চলে যাইতেছে। দেশি শব্দ, মুশফিক বিন জয়নাল, ঠিক আছে, দেশি শব্দ উত্তর তো পাইলাম। আরও 3টা দেশি শব্দ দেখতে চাই। আমরা জানি যে গার্হস্থ্য, ঘরের ভিতরে, গৃহের অন্তরে অবস্থিত অনেকগুলো শব্দ আছে গার্হস্থ্য জীবনে প্রয়োজনীয়, গার্হস্থ্য রিলেটেড, সেই শব্দগুলো দেশি শব্দ হয়। একজন লিখেছে যে পেট, চালা লিখছে, চুলা হবে, কুলা, পেট, এগুলো দেশি শব্দ, ফাইন। একজন লিখেছে চুলা দেশি শব্দ, গুড। ঢেকি দেশি শব্দ, ঢেকি দেশি শব্দ, চুলা, কুলা দেশি শব্দ, লগি দেশি শব্দ, ভেরি গুড ভেরি গুড। এই তো বেশ কিছু দেশি শব্দ আমরা পেয়ে গেলাম, চাল দেশি শব্দ পেয়ে গেলাম। পরের প্রশ্ন যায়, রেলওয়ে কর্মচারী ইংরেজ স্টেশন মাস্টারকে ডেকে আনলো কেন? কারণ জানি যে কল্যাণী চিল্লাওয়ালা করতেছিল, বলতেছিল যে আগে থেকে যে এটা এই কামরা যে বুকিং করা আছে, কই টিকিট দেখান। এই চিল্লাওয়ালা যখন করতেছিল, অনুপম নিচে নেমে যাইতেছিল, ওরা থামতে কইছে, থামে কল্যাণী তাদের সাথে ঝগড়া গ্যাঞ্জাম করলো, নামলো না। পরে মান সম্মান বজায় রাখার জন্যে আলাদা একটা কামরা ওই ট্রেনের সাথে অ্যাড করে সেখানে এই বড় অফিসার, রেলওয়ের লোকজন সব সেখানে গেল, তাদের কামরা ছাড়তে হইল না। তাহলে কোন কারণে আসলে ইংরেজ স্টেশন মাস্টারকে ডেকে আনছিল কর্মচারী? সেটা হচ্ছে মেয়েটির চঞ্চলতায়, কল্যাণীর চঞ্চলতায়। এটা কল্যাণীর কথা বলা হয়েছে আমরা জানি, এবং এই তথ্যটা আমরা অপরিচিত গল্প সব থেকে ভালো করে পড়ি। এই প্রশ্নটা বা তথ্যটা পারার কথা আমাদের সবার। পরের প্রশ্ন, দুধে ভাতে উৎপাত গল্পগ্রন্থের রচয়িতাকে? দুধে ভাতে উৎপাত এই গল্পগ্রন্থের রচয়িতা আখতারুজ্জামান ইলিয়াস। রেইনকোট গল্পের যিনি রচয়িতা, তিনি হচ্ছেন দুধে ভাতে উৎপাত এই গল্প গ্রন্থ মানে গল্পের বই রচয়িতা। আমরা আখতারুজ্জামান ইলিয়াসের উপন্যাস এবং গল্পগ্রন্থের কিছু নাম একটু দেখি। আমরা জানি তার বিখ্যাত উপন্যাস হচ্ছে চিলেকোঠার সেপাই। চিলেকোঠার সেপাই এটা 69-এর গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে রচিত।
খুবই ইম্পর্টেন্ট তথ্য, এটা জানা দরকার। চিলেকোঠার সেফাই লিখেছেন আখতারুজ্জামান। 1969 যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে রচিত তার বিখ্যাত উপন্যাস খোয়াবনামা, যে খোয়াবনামার বিষয় হচ্ছে তেভাগা আন্দোলন, সিপাহী বিদ্রোহ এবং বঙ্গভঙ্গ। সিপাহী বিদ্রোহ হয়েছিল 1857 সালে। খোয়াবনামা এবং চিলেকোঠার সেফাই আখতারুজ্জামান ইলিয়াসের দুইটা বিখ্যাত উপন্যাস। সেই উপন্যাস দুইটার প্রেক্ষাপট আমরা একটু দেখলাম। তার গল্প গ্রন্থের মধ্যে আছে অন্য ঘরে অন্য স্বর, খোয়ারি, দুধে ভাতে উৎপাত, দোজকের ওম, এটা দেখবা বিগত বছরে প্রায় আসছে। জাল স্বপ্ন স্বপ্নের জাল, যেটা থেকে রেইনকোট গল্পটি নেওয়া হয়েছে। জাল স্বপ্ন স্বপ্নের জাল, দোজকের ওম, দুধে ভাতে উৎপাত, খোয়ারি, অন্য ঘরে অন্য স্বর। এই যে প্রশ্নটা বিশ্লেষণ করলাম, যে তথ্যগুলো এখানে দেখালাম, তোমাদের যদি আখতারুজ্জামান ইলিয়াসের কবি লেখক পরিচিতি থেকে কোনো প্রশ্ন আসে, যেখানেই আসুক তোমরা কমন পাবা। এই তথ্যগুলো থেকেই মূলত আখতারুজ্জামান ইলিয়াসের লেখক পরিচিতি থেকে প্রশ্ন হয়। আচ্ছা, 21-এর কৃষ্ণচূড়া আমাদের চেতনারই রং, এই চরণটির আগের চরণ। আমরা যখন পরীক্ষা দিয়েছি ঠিক তখন এই টাইপের প্রশ্ন আগের চরণ পরের চরণ হইতো। মাঝখানে প্রশ্ন যখন বাংলা কঠিন করা শুরু হইলো, অনেক সময় দেখা গেছে যে এই আগের চরণ পরের চরণ থেকে প্রশ্ন হয় না। ইদানিং আবার দেখা যাইতেছে এই টাইপের ফাউল আগের চরণ পরের চরণ থেকে প্রশ্ন হয়। তো খুব বেশিরভাগ সময় এই প্রশ্নের উত্তর করতে পারা সহজ হয়। এখানে আগের চরণ বলেছে, আগের চরণ কোনটি, এবং এখানকার এই মিল নাই এর আগের চরণের সাথে, যেটা বলেছে এই চরণের অন্ত মিলও নাই, এই জন্য একটু করতে পারা কঠিন। আমরা একটু দেখি। আবার ফুটেছে দেখো কৃষ্ণচূড়া থরে থরে শহরের পথে, কেমন নিবিড় হয়ে, কখনো মিছিলে কখনো বা একা হেঁটে যেতে যেতে মনে হয় ফুল নয় ওরা শহীদের ঝলকিত রক্তের বুদবুদ স্মৃতি গন্ধে ভরপুর। এটা হচ্ছে লাইন। তার পরের লাইন 21-এর কৃষ্ণচূড়া আমাদের চেতনার রং। এখানে 21-এর কৃষ্ণচূড়া আমাদের চেতনারই রং, এই লাইনের আগে লাইন হচ্ছে শহীদের ঝলকিত রক্তের বুদবুদ স্মৃতি গন্ধে ভরপুর। কবিতার লাইন আমরা ভালো করে পড়ব। আমি কিংবদন্তির কথা বলছি, ফেব্রুয়ারি 1969। এই কবিতার দৈর্ঘ্য বিদ্রোহী কবিতা। কবিতার দৈর্ঘ্য বেশ বড়। বিদ্রোহী কবিতা যেহেতু আমরা কমনলি পড়ি এবং একটা মিল আছে, তথ্য আমরা জানি, এই কারণে আগের চরণ পরের চরণ পারা সহজ। কিন্তু ফেব্রুয়ারি 1969, আমি কিংবদন্তির কথা বলছি, এই টাইপের, তারপর 18 বছর বয়স, কিছুটা এই কবিতাগুলোর আগের চরণ পরের চরণ হয়তো একটু কঠিন মনে হতে পারে। এই টাইপের প্রশ্ন তোমরা হয়তো সবাই পারো। তাহলে এটা হচ্ছে শহীদের ঝলকিত রক্তের বুদবুদ স্মৃতিগন্ধে ভরপুর। এই ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমরা যে পরীক্ষা নিয়েছিলাম তার এমস। তোমরা জানো যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে রিটেন আসবে, এবং রিটেন আমাদের ব্যাচের স্টুডেন্টরা রিটেন সম্পর্কে ধারণা পেয়েছে, আশা করি সেভাবে প্রস্তুতি নিচ্ছে। যারা আমাদের পেইড ব্যাচে রিটেন ক্লাস করো নাই তাদের জন্য বলি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে রিটেন আসবে তোমরা অনেকে জানো, তারপরেও বলি, আমরা যে ক্ষয়ে সৃজনশীল প্রশ্নের কয়ে আমরা যে ধরনের প্রস্তুতি নেই, ক্ষয়ে আমরা যে ধরনের প্রস্তুতি নেই, এবং দ্বিতীয় পত্রে যে 30 মার্কের ব্যাকরণ লিখতে হয়, লিখিত, বিগত বছরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যখন রিটেন ছিল, প্রশ্ন ঘাটলে দেখা যায় যে এই প্রশ্নই ছিল, এই যে সৃজনশীল প্রশ্নের খ, এবং দ্বিতীয় পত্রে যে রিটেনের যে লিখিত, দ্বিতীয় পত্রে ব্যাকরণের যে লিখিত আছে, যে গঠন অনুসারে বাক্য কত প্রকার সেটি লেখো, এ উচ্চারণের 4টি নিয়ম লেখো, তৎসম শব্দের বানানের 5টি নিয়ম লেখো। 4 মার্কের প্রশ্ন থাকবে এক একটা, 4 মার্কের প্রশ্ন 4টা, 4 4 16, এই টাইপের প্রশ্ন থাকবে। তো ওই ক সৃজনশীল প্রশ্নের ক জ্ঞানমূলক, খ অনুধাবন, এবং দ্বিতীয় পত্রের ব্যাকরণের এই লিখিত। আশা করি বিগত বছর প্রশ্ন ঘাটলে দেখা যায় এই টাইপের প্রশ্নই হবে। আশা করি এগুলাই তোমরা কমন পাবা। তোমাদের প্রতি শুভকামনা। সবাইকে অসংখ্য ধন্যবাদ যে তোমরা এতক্ষণ আমাদের ক্লাসে উপস্থিত ছিলে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের এই অনশট ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।